আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের সাথে আবারও দেখা অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে আমার নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে আলোচনা করব। আমরা দুইটা ক্লাস আমি নিয়েছিলাম তোমাদের ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের উপর। আজকে আমার ক্লাসটি হবে তৃতীয় ক্লাস, অর্থের সময় মূল্যের উপর, পর্ব 3, অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে আমরা সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার করেছিলাম, আজকে আমরা করব সৃজনশীল প্রশ্ন 2। তাই আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা কাল বিলম্ব না করে তোমাদের বই, খাতা, কলম, পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করো এবং মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করো। তাহলে তোমাদের টেক্সট বইগুলো সবাই ফিন্যান্স ও ব্যাংকিং টেক্সট বইয়ের 38 পৃষ্ঠায় দেখো। আমি সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। সৃজনশীল নং আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি এবং সাথে সাথে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। অ্যাটেনশন প্লিজ। জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইলেও কিন্তু তার স্ত্রী সালমা বেগম তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন। তাহলে দেখো, এখানে ফরহাদ সাহেব যদি তার কাছে 10 লক্ষ টাকা রয়েছে, সে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইছে টাকাটা, কিন্তু তার স্ত্রী সালমা বলছে কি পৌরসভার জমি কেনার জন্য পরামর্শ দিয়েছেন, যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ায় তাহলে জমির মূল্য হবে 8 বছরে দ্বিগুণ, এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা রয়েছে। তাহলে জমি থেকে আরও 2 লক্ষ টাকা অতিরিক্ত পাওয়া যাবে। বিষয়টি নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কতে বলছে কি আমাদেরকে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়। বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের আমরা ভবিষ্যৎ মূল্যকেই ভাগ করে থাকি, যেহেতু আমরা বাট্টাকরণ পদ্ধতিটা ব্যবহার করি কী জন্য, আমরা অর্থের বর্তমান মূল্য ব্যবহার করার জন্য বাট্টাকরণ পদ্ধতি ব্যবহার করে থাকি। তাহলে অর্থের ভবিষ্যৎ মূল্যকে কিন্তু আমরা ভাগ করে কী করি, যেমন দেখো আমরা পিবি প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমরা এফবি ডিভাইড বাই এফবিকে ভাগ করি 1 + i হোল টু দি পাওয়ার কি n দিয়ে। তাহলে বাট্টাকরণ প্রক্রিয়াটা ব্যবহার করি আমরা, এই যে ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়, ভবিষ্যৎ মূল্যকে ভাগ করতেছি বর্তমান মূল্য নির্ণয়ের জন্য। তাহলে বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। ক্লিয়ার? এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। কতে বলেছে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো। অর্থের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য কেন হয়? যেমন মনে করো তোমার নিকট আজকে 100 টাকা রয়েছে, 100 টাকা এটা মনে করো 1 বছর পরে গিয়ে তোমার মনে করো একটা 110 টাকা হয়ে গেছে। তাহলে এই কেন আজকে বর্তমানে তোমার পিবি রয়েছে 100 টাকা, এটা 1 বছর পরে কেন 110 টাকা হয়ে যাচ্ছে, এফবি 110 টাকা। এখানে অবশ্যই কী রয়েছে, একটা সুদ রয়েছে 10 টাকা, 10% সুদ। তাহলে সুদের হার হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে সুদের হার কারণে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়? অর্থের মূল্যের পার্থক্য সৃষ্টি হয়। আমি আবারও বলতেছি, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করো। আমাদেরকে একটু ব্যাখ্যা করতে বলেছি, যেহেতু এটা অনুধাবনমূলক প্রশ্ন, আমাদেরকে একটু ডিটেলস আলোচনা করতে হবে। তাহলে মূল বিষয়টা আমি বলতেছি, অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি হচ্ছে সুদের হার। সুদের হারের কারণে আজকের 100 টাকা আগামী 1 বছর বা 10 বছর বা 20 বছর পরের টাকাটা কী হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ মূল্যটা বেশি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে কী রয়েছে, সুদের হার জড়িত রয়েছে। সেই জন্য অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? এরপরে গ নাম্বার প্রশ্ন, পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। পদ্মা ব্যাংকের, তাহলে দেখো এখানে জনাব ফরহাদের মধ্যে 2টি প্রকল্প রয়েছে বা 2টি বিনিয়োগের উৎস রয়েছে। একটি হচ্ছে পদ্মা ব্যাংক আর 2 নম্বর হচ্ছে জমি। একটা হচ্ছে পদ্মা ব্যাংক আর একটা কি জমি। তাহলে আমাদের গতে বলেছে পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য
নির্ণয় করতে বলেছে। ও যদি পদ্মা ব্যাংকে টাকাটা জমা রাখে তাহলে ভবিষ্যৎ মূল্য কত টাকা হবে, মানে কত টাকা পাওয়া যাবে ওখান থেকেই। আমরা প্রশ্নটা একটু দেখব সবাই। জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা ওনার নিকট জমা আছে এখন বর্তমানে 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকাটা হচ্ছে কি ফিবি। ওনার কাছে যেহেতু 10 লক্ষ টাকা আছে এটা হচ্ছে কি ফিবি। 10% সুদে, তাহলে 10% সুদ হচ্ছে আয়ের মান, আয় রয়েছে আমরা পেয়েছি 10%। এরপরে আছে কি 10 বছরের জন্য, তাহলে এনের মান পেয়েছি 10 বছর ব্যাংকে জমা রাখতে চান পদ্মা ব্যাংকিং। তাহলে আমরা এখানে সবগুলো পেয়েছি, বর্তমান মূল্য পিবি পেয়েছি, আয়ের মান পেয়েছি 10%, এনের মান পেয়েছি 10 বছর। তাহলে এটা দিয়ে আমরা কিন্তু পদ্মা ব্যাংকের কি বের করতে পারি, ভবিষ্যৎ মূল্য বের করতে পারি। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। আশা করি তোমরাও করতেছো আমার সাথে সাথে, তোমরা খাতায় আমার সাথে সাথে করে নাও। তাহলে এটা হচ্ছে কি গ নম্বর প্রশ্ন, আমাদেরকে বলছে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ণয় করো, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কিন্তু দুইটা সূত্র জানি, একটা হচ্ছে কি বার্ষিক চক্রবৃদ্ধিতে, আরেকটা হচ্ছে মাসিক বা অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক বললে। যেহেতু এখানে পদ্মা ব্যাংকের শর্তানুযায়ী বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক এ ধরনের কিছু উল্লেখ নেই, সেজন্য আমরা এটা বার্ষিক দিয়ে শুরু করব। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা জানি, FB = FIB × 1 + I n। এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি হলে, যেহেতু এখানে বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক এই ধরনের কিছু বলা নেই, তাহলে এটা বার্ষিকে আছে। তাহলে আমরা হিয়ার বলে লিখব, এখানে ফিবি হয়েছে 10 লক্ষ টাকা ওনার নিকট জমা আছে, 10 লক্ষ টাকা। আয় রয়েছে 10%, পার্সেন্টকে পার্সেন্ট তুল দিলে 100 দিয়ে ভাগ, 100 ভাগের 10, 0.10। এনের মান হচ্ছে 10 বছর। তাহলে FB সমান ওয়াট। তাহলে FB এর মানটা আমরা নির্ণয় করব। আমরা মানগুলো বসিয়ে দিই এখানে, 10 লক্ষ টাকা × 1 + I এর মান হচ্ছে 0.10 তাহলে 10 লক্ষ গুণ এখানে আসবে 1.10 তাহলে দেখো 10 লক্ষ গুণ, সবাই ক্যালকুলেটর হাতে নাও, সবাই ক্যালকুলেটর হাতে নাও। 1.10 পাওয়ার 10। তাহলে আসছে আমাদের 2.5937424601। তাহলে এটা তোলা আছে আমাদের যেহেতু, তাহলে এটা আমরা গুণ করব এখন, গুণ 10 লক্ষ। তাহলে ভাই আমরা 25,93,742.46 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটা। তাহলে জনাব ফরহাদ সাহেব যদি পদ্মা ব্যাংকে টাকাটা জমা রাখে তাহলে 10 বছর পরে তিনি 25,93,442.46 টাকা পাবেন। ঠিক আছে, তাহলে
সুতরাং জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য কত টাকা? 25,93,742.46 টাকা। তোমরা এখন লিখে নাও, এটা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা জাস্ট এখানে কি বার্ষিক চক্রবৃদ্ধির কি সূত্রটা বসিয়েছি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের। এর কাছে 10 লক্ষ টাকা জমা আছে। এখন এটা ও পদ্মা ব্যাংকে যদি রাখে 10% সুদের হারে 10 বছরের জন্য, তাহলে আমরা FB = P * 1 + I/n মানগুলো বসিয়ে দিয়েছি এখানে। ক্যালকুলেটর নিয়ে আমরা 1.10কে পাওয়ার দিয়ে আমরা পাই 2.5937424601। এটাকে গুণ করলে 10 লক্ষটাই আমরা পাই 25,93,442.46 টাকা। ক্লিয়ার? তোমরা লিখে নাও এটা। আশা করি বুঝতে পেরেছ। লেটস গো। চলো আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। ঘ নাম্বার প্রশ্ন। আমরা এখন ঘ নাম্বার প্রশ্ন সলভ করব। ঘ নাম্বার প্রশ্নটা দেখব সবাই। বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত বলে মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে এখানে ওর বিনিয়োগের জন্য দুইটি প্রকল্প রয়েছে। একটা হচ্ছে পদ্মা ব্যাংক, আর 2 নম্বর হচ্ছে জমি। পদ্মা ব্যাংকেরটা কিন্তু আমরা অলরেডি গতে পেয়ে গেছি। ও যদি 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখে তাহলে 25,93,742.46 টাকা পাবেন। তাহলে এখন আমরা জমিটা বের করব ভবিষ্যৎ মূল্য। তাহলে দেখো প্রশ্নটা কিন্তু আমাদেরকে একটু ভিন্ন দিয়েছে এখানে। জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইল, কিন্তু তার স্ত্রী সালমা বেগম তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরে, দেখো 8 বছরে বলেছে। আমরা কিন্তু পদ্মা ব্যাংকের মেয়াদ পেয়েছিলাম কত বছর? 10 বছর, কিন্তু এখানে বলেছে জমির মেয়াদ হচ্ছে 8 বছর। 8 বছর পরে এটা জমিটা দ্বিগুণ হবে। এর মানে 10 লক্ষ টাকা দিয়ে যদি জমিটা কিনে তাহলে দ্বিগুণ হওয়া মানে 20 লক্ষ টাকা হবে। এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা রয়েছে। এর মানে হচ্ছে জমি থেকে আরও 20 লক্ষ টাকার পরেও অতিরিক্ত 2 লক্ষ টাকা পাওয়া যাবে। এর মানে হচ্ছে জমির ভবিষ্যৎ মূল্য হবে 22 লক্ষ টাকা। 20 লক্ষ যোগ 2 লক্ষ 22 লক্ষ টাকা হবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে মেয়াদটা কিন্তু সমান নয়। মেয়াদ যদি আমাদের 10 বছর হতো বা 8 বছর হতো দুটোটাই, তাহলে আমরা কম্পেয়ার করে দিতে পারতাম সহজেই। কিন্তু এখানে সহজেই কম্পেয়ার করা যাবে না, আমাদেরকে মেয়াদকে একই মেয়াদে নিয়ে যেতে হবে। তাহলে আমরা পদ্মা ব্যাংকেরটা গতে বের করে ফেলছি, ওটা ঠিক আছে একটি প্রশ্ন। এখানে প্রশ্নের মধ্যে এখন আমরা ঘতে গিয়ে করব কি, যেহেতু আমরা জমির সাথে কম্পেয়ার করব, সেজন্য জমির মেয়াদের সাথে আমরা কি করব? ব্যাংকের মেয়াদের কি করব? ভবিষ্যৎ মূল্য দিয়েই কম্পেয়ার করব। বুঝতে পেরেছো? আমি আবারও বলতেছি, যেহেতু এখানে জমির মেয়াদ রয়েছে 8 বছর, সেহেতু আমরা কি করব? 8 বছর দিয়েই আবার পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করব। পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করে আমরা অঙ্কটা সলভ করব এবং দেখব যে কি ভবিষ্যৎ মূল্য কোনটি বেশি হচ্ছে। আমরা জানি যে প্রকল্পের ভবিষ্যৎ মূল্য বেশি হয়। তাহলে এখানে কিন্তু মেয়াদটা সমান নয়, সেজন্য আমাদেরকে একই মেয়াদের মানে জমির মেয়াদের সাথে আমরা পদ্মা ব্যাংকের মেয়াদ করে দুইটার ভবিষ্যৎ মূল্য বের করব এবং বের করার পরে আমরা দেখব কি ভবিষ্যৎ মূল্য কোনটা বেশি হচ্ছে। আমরা জানি যে প্রকল্পের ভবিষ্যৎ মূল্য বেশি হয় ওই প্রকল্পে কিন্তু লাভবান বেশি হয়, মানে ওই প্রকল্পটি আমরা গ্রহণ করি, মানে ওই প্রকল্পটি বেশি লাভজনক বলে আমরা নির্ধারণ করে থাকি। বর্তমান মূল্যের বেলায় কিন্তু যে প্রকল্পের বর্তমান মূল্য কম ওইটাই কিন্তু বেটার হয়, ভালো হয়। তাহলে দেখো আমরা আবার বের করব অঙ্কটা পদ্মা ব্যাংকের, এবং আগে জমিটা বের করে ফেলি। তাহলে লিখব কি 8 বছর পর
8 বছর পর জমির ভবিষ্যৎ মূল্য হবে, তাহলে ওর কাছে কিন্তু 10 লক্ষ টাকা রয়েছে, তাহলে 10 লক্ষ টাকা জমি যদি কিনে তাহলে এটা দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে হবে 2, এর মানে হচ্ছে আরও অতিরিক্ত 2 লক্ষ টাকা পাওয়া যাবে জমিতে। কি জমিতে এখানে যদি ক্যাট কামার করা হয় চাষবাস, তাহলে জমির এখানে হবে 10 লক্ষকে 2 দিয়ে গুণ করলে হয় 20 লক্ষ টাকা, যোগ এখানে হয় 2 লক্ষ টাকা, তাহলে যোগ করলে আমরা পাই 22 লক্ষ টাকা। তাহলে 8 বছর পরে ও যদি জমি ক্রয় করে, জমির ভবিষ্যৎ মূল্য হবে কত লক্ষ টাকা? 22 লক্ষ টাকা। তাহলে 8 বছরের আমরা আবার কি করব, এখন পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। তাহলে 8 বছর পর পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হবে, তাহলে FB সমান PB × 1 + I হোল টু দি পাওয়ার n। তাহলে কিন্তু এখানে কিন্তু বেশি সেন্স হবে না, আমি হেয়ার বলে এখানে লিখতে পারি। PB সমান আগেরটা থেকে যাবে 10 লক্ষ টাকা, I = 10%, মানে 10%, পার্সেন্ট তুলে দিলে 100 দিয়ে ভাগ, 100 ভাগের 10, 0.10। এই এনটাই হচ্ছে মেইন এন, কিন্তু আগে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্যের বেলায় ছিল 10 বছর। এখানে কিন্তু আমরা জমির সাথে যেহেতু কম্পেয়ার করতেছি, জমির মূল্য মেয়াদ হচ্ছে 8 বছর, সেজন্য আমরা পদ্মা ব্যাংকেরও 8 বছর ভবিষ্যৎ মূল্য বের করব। তাহলে এখানে আগেরগুলো থেকে গেছে, ওগুলো বসিয়ে দেবো। পিবির মান হচ্ছে 10 লক্ষ, 1 + I এর মান হচ্ছে 0.10, n এর মান হচ্ছে ওই যে 10 বছরের জায়গায় এখানে হয়ে যাবে 8 বছর। 10 লক্ষ গুণ 1.10 হোল টু দি পাওয়ার 8, 10 লক্ষ গুণ, তাহলে আমরা ক্যালকুলেটর হাতে নাও সবাই, সবাই ক্যালকুলেটর হাতে নাও। 1.10 পাওয়ার 8, তাহলে আমরা পাচ্ছি 2.14358881। তাহলে এটা যেহেতু ক্যালকুলেটরে তোলা আছে, তোমরা এটা গুণ 10 লক্ষ দিয়ে দাও, সাথে সাথে গুণ 10 লক্ষ, তাহলে হয় 21,43,000, 21,43,588.81 টাকা। তাহলে আমরা আগের মতোই করেছি, এখানে শুধুমাত্র মেয়াদটাই কিন্তু কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল 10 বছর, এটা হয়ে গেছে 8 বছর। যেহেতু আমরা জমির সাথে কম্পেয়ার করব, তাহলে 8 বছর পরে আমরা দেখতে পাচ্ছি পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হচ্ছে 21,43,588.81 টাকা। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, যেহেতু 8 বছর পরে জমির ভবিষ্যৎ মূল্য হচ্ছে 22 লক্ষ টাকা, আর পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য হচ্ছে 21,43,588.81 টাকা। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে কি এখানে জমির ভবিষ্যৎ মূল্যটা কি হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে, যেহেতু 22 লক্ষ আর এখানে আছে কি 21 লক্ষ সামথিং। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কি জমির ক্ষেত্রটা তাকে বাছাই করতে হবে, এর মানে আমাদের একটা মন্তব্য দিয়ে দেখাতে হবে। তাহলে জমির ক্ষেত্রটি কী করবে, সে বিনিয়োগ করেছে, এটা ঠিক আছে। ওর কথায় কী করেছে, স্ত্রীর কথায় সে জমিতেই টাকাটা বিনিয়োগ করেছে, ব্যাংকে রাখে নাই। তাহলে আমরা এখন মন্তব্য লিখবো একটু। আশা করি তোমরা এটা লিখে শেষ করেছো। আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি। তাহলে লিখবো মন্তব্য, এখানে পদ্মা ব্যাংকের
পদ্মা ব্যাংকের 8 বছর পর ভবিষ্যৎ মূল্য হবে কত টাকা? 21,43,528.81 টাকা। এবং জমির ভবিষ্যৎ মূল্য হবে 22 লক্ষ টাকা। তাহলে জমির ভবিষ্যৎ মূল্য জমির ভবিষ্যৎ মূল্য 22 লক্ষ বিয়োগ 21,43,588.81 টাকা সমান বিয়োগ করলে কত হয়? 56,411.19 টাকা বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি জমির ভবিষ্যৎ মূল্য টাকা বেশি, তাই জনাব ফরহাদের বিনিয়োগের ক্ষেত্রটি জমিতে কিন্তু বিনিয়োগ করেছে, জন্য লিখবে কি আমরা বিনিয়োগের ক্ষেত্রটি, ঠিক আছে, ওর বিনিয়োগটা ক্ষেত্রটি যথার্থই হয়েছে, কারণ এখানে কি রয়েছে? বেশি রয়েছে ভবিষ্যৎ মূল্যটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা অর্থের সময় মূল্যের সৃজনশীল প্রশ্নগুলো শেষ করেছি। আশা করি ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে নেক্সট নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।